বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শুরুতেই আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং আমার এই মেসেজ যেখানে যেখানে যাচ্ছে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তো এখন আমি তোমাদের সামনে যে লেকচারটা দিব সেটা হলো ইউনিট সেকেন্ড পেপার থেকে। ইউনিট সেকেন্ড পেপার থেকে যে লেকচারটা দিব, এই লেকচারটার নাম হচ্ছে, আমরা জানি যে ইউনিটিতে 12টা চ্যাপ্টার আছে। 12টা চ্যাপ্টারের এইটা হলো আমার 4 নাম্বার চ্যাপ্টার। এই 4 নাম্বার চ্যাপ্টারের নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা জানো যে কমপ্লিটিং সেন্টেন্স একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের সবার অনেক দুর্বলতা কাজ করে। এই দুর্বলতাগুলো সেরে তোলার জন্য আমি সহজ করে তোমাদের সামনে আজ উপস্থাপনটা চেষ্টা করছি। আপনি সবাই সাথে উপকৃত হবে যদি মনোযোগী হওয়া আমার ক্লাস। শুরুতেই আমাদের এই ভূমিকাটা জানা উচিত, কমপ্লিট সেন্টেন্সটা কি। তোমরা জানো যে পরীক্ষায় আমাদের ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকে। এই ইনকমপ্লিট সেন্টেন্সটা এএসএসসির সঙ্গে কিছু গরমিল আছে, আমি সেটাও তোমাদের তুলে ধরছি। এএসএসসির সঙ্গে গরমিলটা কোথায়? এএসএসসিতে একটা সেন্টেন্স দেওয়া ছিল, একটা সেন্টেন্সে শূন্যস্থান থাকে, আর ওই একটা সেন্টেন্সে একটা অংশ করার পরে বাকি অংশটা আমাদের করে বুঝে লিখতে হতো। কিন্তু এইচএসসিতে একাধিক সেন্টেন্স, 2 বা 3 পর্যন্ত সেন্টেন্স থাকে, তার মধ্যে একটা সেন্টেন্সে শূন্যস্থান থাকে, আর বাকিগুলোতে একটা পরিবেশ তৈরি করার জন্য, একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য অর্থ সহ ওই সেন্টেন্সগুলো পড়ে বুঝতে হয়। ওই সেন্টেন্সগুলো পড়ে বোঝার পরে পরের সেন্টেন্সের শূন্যস্থান পূরণ করে দিতে আমাকে কি অর্থ হবে ওই সেন্টেন্সগুলো পরে বোঝার পরে তখন আমি এটা কমপ্লিট করতে পারি। নসেস নয়। তার মানে দাঁড়াচ্ছে আমাকে অর্থ বুঝে আগে সেন্টেন্সগুলো বা একটা বা 3টার অর্থ বুঝতে হবে, তারপরের সেন্টেন্সটা পড়ার পরে ওর যে বাকি অংশটা আছে ওই বাকি অংশটা শূন্যস্থানটা আমাকে পূরণ করে দিতে হবে। এই পূরণ করতে গিয়ে আমাদের কিছু নিয়মের অধীন থাকতে হবে। এই নিয়ম না জানলে কিন্তু শূন্যস্থানটা পূরণ করা যাবে না। এখানে 2 ভাবে শূন্যস্থান পূরণ হয়, আমরা ভূমিকার কথা জানবো। প্রথমত হচ্ছে অর্থ দিতে শূন্যস্থানটা আমাদের পূরণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গঠনমূলক বা স্ট্রাকচার অনুযায়ী শূন্যস্থানটা পূরণ করতে হবে। তারপরে সেন্টেন্স আমার কারেক্ট হবে। শুধু শুধু অর্থ হলো, গঠন ঠিক হলো না, অর্থ নাম্বার পাবো না বা ভুল হবে। আবার গঠন ঠিক হলো, অর্থ ঠিক হলো নয়, অর্থ ঠিক হলো না, তবুও নাম্বার পাবো না। তার মানে আগের সঙ্গে আমার দুটো কারেক্ট করতে হবে, এক থেকে গঠনটা আর এক থেকে অর্থটা। অর্থটাই আমাদের ছাত্রছাত্রীর মধ্যে দুর্বলতায় বেশি কাজ করে। সবই অর্থ জানার জন্য আমাদের সবচেয়ে বেশি যে দুর্বলতা সেটা হলো ভোকাবুলারি। আর ভোকাবুলারিতে আমরা যত বেশি শক্তিশালী হবো বা জানবো বা বুঝবো, ততই আমরা এতে দিন দিন ভালো হবো। এটি হলো স্বতঃসিদ্ধ কথা, আর কথা নয়। চলো আমরা নিয়মের মধ্যে চলে যাই। প্রথম যে নিয়মটা আমাদের এখানে দেওয়া আছে সেটা হলো সো দ্যাট। সেটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাট একসাথে আছে। সো দ্যাট, এই সো দ্যাটের বাংলাটা হলো যাতে বা যাহাতে। যাতে বা যাহাতে। এই সো দ্যাটের সঙ্গে আরো একটা নিয়ম একসাথে হয়, এটা হলো ইন অর্ডার দ্যাট। এটাও হয়, মানে এটা যেখানে প্রয়োগ করা যাবে এটা সেখানে প্রয়োগ করা যাবে। ক্লিয়ার? এখন আসো, এটা আমরা কেমন সেন্টেন্সে প্রয়োগ করে দেখাবো। সেই সেন্টেন্সে প্রয়োগ করে দেখাতে গিয়ে আমাদেরকে জানতে হবে সো দ্যাট এর আগে একটা অংশ থাকে, পরে একটা অংশ থাকে। আগের অংশটা সাধারণত বেশি দেওয়া থাকে, পরেরটা ছাত্রছাত্রী থেকে বা আমাদেরকে লিখতে হয়। লিখতে গিয়ে একটা গঠন এখানে আছে। গঠনটা হলো সাবজেক্টের সো দ্যাটের পরে একটা সাবজেক্ট বসবে, সো দ্যাটের পরে আমাদের একটা সাবজেক্ট বসবে। এই সাবজেক্টের পরে ক্যান বা কুড বসবে, মে বা মাইট বসবে, মে বা মাইট বসবে। তারপরে বি1 বসবে, তারপরে অবজেক্ট বসবে। এই তো এইভাবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবো এই গঠন অনুযায়ী। এখন আসো সাবজেক্ট এবং কি একটা উদাহরণ দাও, উদাহরণ দিলে তো ভালো করে বুঝতে পারলাম। উদাহরণটা কেমন? হি ইজ ওয়ার্কিং হার্ড। হি ইজ ওয়ার্কিং হার্ড
এখানে হবে আমাদের সো দ্যাট কন্ডিশনটা এখানে বসে দাও ওয়ার্কিং হার্ড সো দ্যাট এখন সুন্দর সুন্দর কি লিখবে এখানে লিখতে হবে সো দ্যাট এর পরে এই সাদের সাথে মিল করে লিখতে হবে ই প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট টেন্স এজন্য ক্যান তারপরে প্রেজেন্ট ফর্ম তাহলে কি দেওয়া যেতে পারে শাইন দেওয়া যেতে পারে ক্যান শাইন ইন লাইফ আর দেখো এইভাবে আমরা একটা সেন্টেন্স এই নিয়মের মাধ্যমে তৈরি করতে পারবো এই সো দ্যাট এর জায়গায় আমি এই অর্ডার দেয়া দিতাম তবু আমার এটা টাইপ হতো আশা করি এই নিয়মটা তোমরা বুঝতে পারছো এরপরে নিয়ম হলো আমরা আরেকটাতে যাই এটা হলো আমাদের কন্ডিশনাল সেন্টেন্স গুলো তোমরা ইতিমধ্যে এই কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে একটু আইডিয়া পেয়েছো কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্য এই কন্ডিশনাল সেন্টেন্স গুলো কন্ডিশনাল সেন্টেন্স এই শর্তমূলক বাক্য আছে ইংরেজিতে আমাদের বেশ কয়েকটা আমাদের প্রধান আছে চারটা এটা জিরো কন্ডিশন থেকে অন্যগুলো আছে যেগুলো তোমাদের ব্যবহার নেই আমি প্রধান চারটা নিয়ে আলোচনা করবো এখানে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হলো আমাদের গঠন সহ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এটা হলো প্রথম কন্ডিশনাল বাক্য এই প্রথম কন্ডিশনাল বাক্যে কি দেওয়া থাকে আর কি দেওয়া থাকবে না দেখো প্রথম কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের ইফ প্লাস প্রেজেন্ট এই অংশটুকু দেওয়া থাকবে আর এই অংশটুকু দেওয়া থাকবে না আমাদের নির্দিষ্ট করে লিখতে হবে এটা লিখতে গিয়ে আমরা কি করব সেটা হলো প্রথম যে বাক্যটা দেওয়া থাকলো তার আগে গঠনটা আরেকটু বুঝে নাও কিভাবে থাকে এখানে প্রথম কন্ডিশনাল ইফ একটা কন্ডিশন আর প্রেজেন্ট বলতে প্রেজেন্টের চারটা ভাগের প্রথম ভাগটা অর্থাৎ প্রেজেন্ট ইনফিনিট এরপর থাকে ফিউচার টেন্সের চারটা ভাগের মধ্যে প্রথম ভাগটা অর্থাৎ ফিউচার ইনফিনিট তাহলে বলে দিই কিভাবে ইফ প্লাস প্রেজেন্ট ইনফিনিট প্লাস ফিউচার ইনফিনিট এইভাবে আমরা বাক্যটা কমপ্লিট করতে পারবো আসো উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই if you follow my advice তাহলে কি হবে you will prosper if prosper in life দেখো ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবো আমাদের if you follow my advice এটা দেওয়া ছিল না এইটুকু এই যে অংশটুকু দেওয়া থাকবে না সেই অংশটুকু আমরা লিখবো লিখে ওই জায়গায় আন্ডারলাইন করবো তাহলে সারা কিভাবে সারা বুঝতে পারবে হ্যাঁ এই অংশটুকু দেওয়া নাই আমরা ছাত্র লিখছে এবং আমরা করছি তখন আমরা এটা দেখে নাম্বারিং করবো এই হলো ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এইভাবে কপি করে আমাদেরকে লিখতে হবে সেকেন্ড কন্ডিশনাল আছে সেকেন্ড কন্ডিশনালে কি আছে সেকেন্ড কন্ডিশনাল আছে if plus past indefinite plus past conditional এটা আমাদের সেকেন্ড কন্ডিশন if plus past indefinite plus past conditional এটা আগে আমরা লিখি তাহলে আমাদের বুঝতে সহজ হবে if plus past indefinite plus past conditional পাস্ট কন্ডিশনাল সামগ্রী সেটা আগে আমাদের জানা উচিত দেখো এটা আমরা জানি পাস্ট ইনডেফিনিট এটা তোমরা জানো টেন্স থেকে আর পাস্ট কন্ডিশনাল সামান হলো সাবজেক্ট প্লাস উড বা টু দা মাইন্ড সাবজেক্ট প্লাস উড বা টু বা মাইন্ড এই তিনটা যে কোনো একটা প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এই হলো আমার সেকেন্ড কন্ডিশনাল গঠনটা উদাহরণটা আমরা এইভাবে লিখতে পারবো তোমাদেরকে দেখো তাহলে ইফ ইউ উদাহরণটা এখানে ফলো করো ভালো করে ইফ ইউ attended a attended the class in time যদি সমানত ক্লাসে অ্যাটেন্ড করতে পারতা তাহলে কি হতো সেটা এখানে বোঝানো in time
এখন পরের কন্ডিশনটা তোমাকে কি দিতে হবে, এটা এইখানে তোমাকে দেওয়া থাকতে পারে। আমরা দিচ্ছি দিব if you attended the class in time, you ফার্স্ট লিমিট টেন্স, তাহলে কি ফার্স্ট কন্ডিশন অর্থাৎ মুখ্য মাইনাস যে কোনো সাবজেক্টের যে কোনো একটা দিস দরকার এখানে, তাহলে you could enjoy the class well, ক্লাসটা তখন তুমি ভালো করে উপভোগ করতে পারবে। সেম কন্ডিশন আছে, আশা করি তোমাদের মাথায় গেছে। তাহলে ইট প্লাস পাস কন্ডিশনাল পাস কন্ডিশনাল গঠন আমরা জানলাম, সাবজেক্ট প্লাস বা মাইট প্লাস প্রেজেন্ট ফর্ম। উদাহরণটা হচ্ছে ইফ ইউ অ্যাটেন্ডেড দ্য ক্লাস ইন টাইম, তাহলে কি হতো ইউ কুড এনজয় দ্য ক্লাস ওয়েল, ভালো করে ক্লাস করতে পারতাম। এরপরে থার্ড কন্ডিশনাল আছে, থার্ড কন্ডিশনালে স্ট্রাকচারটা হচ্ছে এরকম ইফ প্লাস পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। উদাহরণটা কি হতে পারে, সবগুলো আমাদের টেস্ট সঙ্গে জড়িত আছে। উদাহরণটা কি বুঝাই তাহলে তোমাদের একটু সহজ হয়ে যাবে। এখন if you বা if they, তাই বলি if you had past perfect দিয়ে তো if you had listened, LISTENED, if you had listened to my lecture, if you had listened to my lecture well, তাহলে কি হতো পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্ট এখানে পারফেক্ট কন্ডিশনাল সাবজেক্ট would have বা could have বা could have বা might have এরপরে বুঝ ধরবে থার্ড ফর্ম, তারপর অবজেক্ট থাকলে তাই। এই তো এখন চলে আসো বাক্যটা পূর্ণ করে দাও। এটা সাদা আমরা করি কিভাবে অর্থ দেখো কি হচ্ছে। if you had listened to my lecture well, তাহলে you could have understood third form, understood my lecture, understood well or very well, সংক্ষেপ করে দাও understood very well। এভাবে থার্ড কন্ডিশনালটা আমরা কমেন্ট করতে পারি। সর্বশেষ হলো কন্ডিশনালের 4 নম্বর অর্থাৎ ফোর্থ কন্ডিশনাল। ফোর্থ কন্ডিশনালটা কি? ফোর্থ কন্ডিশনালটা হচ্ছে হ্যাড দিয়ে বাক্যটা স্টার্ট হয়, হ্যাড দিয়ে বাক্যটা স্টার্ট হয়, অর্থাৎ হ্যাড এর অর্থ তখন হবে আমাদের যদি, যদি অর্থ দিয়ে বাক্যটা শুরু হয়। আমরা বলি না যদি তুমি নিয়মিত পড়াশোনা করো তাহলে এই হবে এই হবে এই হবে, সেইগুলো বোঝাতে গিয়ে আমাদের এই হয়। তাহলে হ্যাডের পরে আমার এখানে ভার্বের থার্ড ফর্ম হবে, ভার্বের অর্থাৎ V3 হবে হ্যাডের পরে, হ্যাডের পরে এখানে হবে V3, তারপরে অবজেক্ট, এরপরে যে বাক্যটা হবে অবজেক্ট পরে স্পেশাল থাকলে থাকলো না থাকলে নাই, তারপরে যে বাক্যটা হবে এটা দুই রকম হতে পারে, হয় পাস্ট কন্ডিশন হতে পারে অথবা পারফেক্ট কন্ডিশন হতে পারে। এই জায়গায় হবে পাস্ট কন্ডিশন, এটাকে ঠিক আছে, অথবা পারফেক্ট কন্ডিশন, এই দুটো যে কোনো একটা হবে। আমি এটা উদাহরণের মাধ্যমে তোমাদের ক্লিয়ার করতে চাচ্ছি। তাহলে দেখো had they played well বা seriously, তাহলে কি হতো they would have won, win এর past participle won the match, এই তো এইটা হতে পারে। এটা হলো পারফেক্ট কন্ডিশনাল আমরা নিয়ম অনুযায়ী। অথবা যদি আমরা এখানে বলি এভাবে had they played well, they could বা would বা might win the match, এইভাবে হবে, এইভাবে বাক্যটা আমরা করতে পারি।
তাহলে এইভাবে করে দিই, এভাবেও বাক্যটা হতে পারে দে কুড, রাইট, দে কুড, এইখানে হবে উই দ্য মেস, রাইট। এইভাবেই আমরা চারটা কন্ডিশনাল কমপ্লিট করতে পারি। এই কন্ডিশনাল বাক্যগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই কন্ডিশনাল বাক্যগুলো, কারণ এই কন্ডিশনাল না জানলে আমাদের পরবর্তীতে অর্থগুলো ক্লিয়ার হয়ে যায় না। এরপরে চলে আসো আমাদের পরের নিয়মটা আছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমটাও আমাদের কম্পিটিটিভ সেক্টরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আমরা কিভাবে করি দেখো, আমরা একটু মন দিয়ে টাইম অথবা ইট ইজ হাই টাইম। এখানে আমাদের দেখো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এর প্রয়োগটা হচ্ছে এরপরে যে সেন্টেন্সটা আমরা লিখবো দুই ভাবে হতে হবে। পাস্ট লিভিং টেন্স একবার, আর একবার হলো প্রেজেন্ট পার্টিসিপেন্ট ফ্রেজ, না ওটা হবে ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে কখন পাস্ট লিভিং টেন্স ইট ইজ টাইম এর টাইমের পরে হবে, সেটা হলো ইট ইজ টাইম হাই টাইমের পরে বাক্যটাতে যদি আমাদের সাবজেক্ট বসাই তাহলে পাস্ট লিভিং যাবে, আর সাবজেক্ট না হচ্ছে টু বসাই তাহলে ওটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। এটা প্রয়োগটা হলো একটা কাজ দেরি হয়ে গেছে বা এখনই করার সময়, আর না করলেই নয়, করাটা জরুরি, এই অর্থে আমরা এই স্ট্রাকচারটা লিখে থাকি। উদাহরণটা এমন হতে পারে যেমন ইট ইজ হাই টাইম, হাই টাইম বা ইট ইজ টাইম, দেখো টাইমটা দাও, হ্যাঁ, ইউ 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 টু healthy preparation, healthy preparation, preparation। দেখো যেহেতু ইট ইজ টাইম বা হাই টাইমের পরে আমার একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট প্রয়োগ করে এই বাক্যটা আমাকে 5 ইউনিট দিয়ে পূরণ করতে হবে। এখন আসলে যদি আমি এই বাক্যটাতে সাবজেক্ট প্রয়োগ না করি তাহলে এইভাবে এই বাক্যটা হয়ে থাকে, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, হাই টাইম। এই ইনফিনিটিভ ফ্রেজ টু গো টু ঢাকা অথবা টু গো টু গেট অথবা টু গো টু অফিস, এইভাবে যে কোনটা বাক্য আমরা ইনফিনিটিভ ফ্রেজে করতে পারি। ইনফিনিটিভ ফ্রেজটা হচ্ছে টু প্লাস বললে দেখুন সব প্রয়োজনীয় শব্দগুলো হলো আমার ইনফিনিটিভ ফ্রেজ। এরপরে কম্পিটিটিভ সেন্টেন্সে পরে নিয়মটা হচ্ছে দো আর অল এর প্রয়োগ। তোমরা জানো দো অল এর এমন একটা কনজাংশন বা অর্থ কি দো এর জায়গায় অল বসতে পারে বা অল এর জায়গায় দো বসতে পারে, বসে আমরা বাক্যটা পূরণ করতে পারি। তবে যে বাক্যটাতে আমার ওই বিপরীত অর্থবোধক মিনিং বসে, বিপরীত অর্থবোধক মিনিং যখন বসবে তখনই আমরা দো অল প্রয়োগ করে বাক্যটা পূরণ করতে পারি। দেখবা যেমন যদিও সে গরিব তথাপি সৎ, অথবা যদিও কঠোর পরিশ্রম করেছে তথাপি সে রেজাল্ট খারাপ করেছে, এই রকম ওই বিপরীত অর্থগত বাক্যের ক্ষেত্রে এই কনসেপ্ট প্রয়োগ করে আমরা সেন্টেন্সটা লিখে থাকি। যেমন দো হি ওয়ার্ক হার্ড, ফার্স্টে লিখলাম দো হি ওয়ার্ক হার্ড, কমা হি কাট ব্যাড ফিগার in the exam, এভাবে হতে পারে। বইয়ে যদি আমি অল ইউজ করি তবু হবে, এখানে যদি আমি প্রেজেন্ট টেন্স ইউজ করি তবু হবে। তবে এই একটা ক্লোজ দো যুক্ত বা মানুষ সংযুক্ত ক্লোজ যদি আগে বসাই তাহলে একটা কমা হতে হবে এখানে, তারপরে ক্লোজটা বসতে হবে। যদি এই দো কন্ডিশনটা পরে বসাই, আগে যদি এই প্রিন্সিপাল ক্লোজটা বসাই তাহলে পাঁচ সেকেন্ড কমা হবে না। অর্থাৎ হি কাট ব্যাড ফিগার ইন দ্য এক্সাম,
দো হি ওয়ান থার্ড এভাবে মাঝে কোনো প্রভাব হবে না। 2000 অন্তবর্ষে এই কথাটা আমি এভাবে পূরণ করতে পারি। তো অন্ধের প্রয়োগ, তো অন্ধের প্রয়োগ শেষে আসো আমরা সমাপ্তি দিকে যাই। সেটা হচ্ছে কম্বিনেশনের নিয়ম জানা অনেকগুলো নিয়ম আমাদের এই সংক্ষিপ্ত সময়ে শেষ হবে না, আরো অতিরিক্ত ক্লাসের দাবি রাখে। সেক্ষেত্রে আমরা অতিরিক্ত ক্লাস করে নিয়মগুলো শিখবো, এটাই আমরা প্রত্যাশা করছি। এতক্ষণ যা শিখলাম এটা তোমাদের কলম বয়ানুক, এই প্রত্যাশা করি আমি আমার আজকের অনলাইন ক্লাস সমাপ্ত করছি। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।